যদি ভালো লাগে তাহলে সেই ছবি চলে, আর যদি সেটা রিজেক্ট হয়ে যায় তার মানে ভালো লাগেনি দর্শকের মনে। ফিল্ম মেকিং এ কোনো ব্যাকরণ হয়, এই যুগও একদিন শেষ হবে, এই রিল আর এগুলো ইত্যাদি। তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম জি24 ঘন্টা ডিজিটালে। আমি সৌমিতা রয়েছি আপনাদের সঙ্গে, আর বুঝতেই পাচ্ছেন আজকে আবার একটা ফিল্মি আড্ডা। আর আমার সঙ্গে রয়েছেন পরিচালক সত্যজিৎ সেন। সত্যজিৎ দা, ছবির নামটা চেকিং চেক আউট। হোটেলে তো চেকিং চেক আউট হয়, কিন্তু এখানে চেকের স্পেলিং এ একটু এদিক ওদিক করা আছে। হ্যাঁ, এই লাস্টের চেকটা হচ্ছে চেক, মানে ধরো পয়সা দিয়ে যে বেরোতে হয়, ওই জন্য হচ্ছে চেক। বিনা পয়সায় তো চেক আউটটা হবে না, তো যেহেতু বিনা পয়সায় চেক আউট হবে না, আর নামটার সঙ্গে এটা খুব মানানসই, তো এই চেক ইন চেক আউটটা হঠাৎ করে কেউ একটা সাজেস্ট করে, তাতে আবার ওই একজন সাজেস্ট করে যে এটা একটা চেক ইন। মেঘদূত প্রযোজক ছবি মেঘদূতই বলেছিল ওই চেকটা চেক করে দিলে কেমন হয়। একটা জেনারেশনের পর আরেকটা জেনারেশন সেই ব্যবসাটা ধরছে, এবং সেখানে একটা কোনো ভূতেরও উপদ্রব। এটাকে ওভারঅল আমি হরর কমেডি জনার, আমরা তো এখন খুব জনার ফেলতে, বক্সে ফেলতে একটা ভালোবাসি। তো যদি তুমি আমাকে একদম পিওরলি বলো, কারণ আমাদের সবাই জিজ্ঞেস করে যে এটা কি জনারের ছবি, এটার মধ্যে অনেকগুলো এলিমেন্টস রয়েছে। তো বাট ইফ উই সে, মানে আমাকে যদি একটা কিছু বলতে হয় তাহলে ধরো ওই জনারটাই বলতে হবে, যেটা একটা মানে হরর কমেডি, যেটা হরর পোর্শনটা খুবই কম, কমিক বা কমেডি এই পোর্শনটা বেশি। রাতুলদাকে কনভিন্স করলে কি করে? রাতুলকে আমাকে খুব একটা কনভিন্স করতে হয়নি, কারণ রাতুলের সঙ্গে আমি আগেও বলেছি, এটা রাতুলের সঙ্গে আমার সম্পর্ক বা চেনা পরিচিতি অনেক দিনকার সম্পর্ক, মানে যে আমরা বিরাট বন্ধু বা খুব দেখা হয় তা একদমই নয়। বাট হ্যাঁ, অনেক বছর ধরেই আমি ওখানে থাকি, ও এখানে থাকে, চিনি। তো ও আমাকে খুবই রেগুলারলি গান পাঠাতো বা এখনো পাঠায়, সেই রকমই। আর আমরা তখন এই কাস্টিংটার জন্য না খুব খাচ্ছিলাম, টু বি ভেরি অনেস্ট। কিন্তু এই চরিত্রটা করার মতন লোক খুব বেশি নেই কলকাতা শহরে। তো তাই জন্যে আমাদের ভীষণ এটা নিয়ে একটা মানে চলছিল খোঁজ। এই গানটা যখন পাঠায় রাতুল, তো গানটা মানে ওই হোয়াটসঅ্যাপে যখন আমি নামটা ভেসে ওঠে, তখনই আমার ফট করে মাথায় আসে যাচ্ছে ওকে নিলে কেমন হয়, ওর লুকের জন্য প্রধানত। এবং উৎসব আমরা সকলেই দেখেছি, উৎসবে কিরকম করেছিল, কিন্তু সেটা তো 25 বছর আগে। রাতুলকে ডেকে পাঠাই, রাতুলকে ডেকে বলি গান টান হবে, তুমি ভাই এসে একটা গল্প শোনো। তো ন্যারেশনটা শুনে একদম মানে দারুণ এক্সাইটেড হয়। তো বলে কিন্তু আমি কি পারবো? ভাই সাঁতারের মতন, এটা তো কেউ বলে না, পারবে না কেন, নিশ্চয়ই পারবে। তো ও আর এটা নিয়ে আমাকে কোনো আর বলা, বক্তব্য, কনভিন্সিং কিছুই করতে হয়নি, ও একবারেই রাজি হয়ে গেছিল। সত্যজিৎ, এই ছবিটা তো তুমি পরিচালনা করছো, এর আগেও একটা পরিচালনা করেছো, তার আগে একটা ছবি প্রযোজনা করেছিলে যেটা মানে ন্যাশনালি অ্যাক্লেমড এবং সবার মনে এখনো গেঁথে আছে, সেই বাকিটা ব্যক্তিগত। তারপর আর প্রযোজনা করলে না কেন? সমস্যা কোথায়? প্রযোজনা করলাম না কেন বলতে, আমি অনেকগুলো ছবি ধরে রিলিজ করিয়েছি। হ্যাঁ, বিলু রাক্ষস থেকে আরম্ভ করে মনোজ মিশিগান তখন পরপর ছবি করতো, 89, তারপরে রঙ্গন চক্রবর্তীর বাড়িতার বাংলা, এগুলো সব দেখবে আমার কোম্পানির নাম রয়েছে, বোধন। হ্যাঁ, তো আমি যারা একটু অসুবিধেতে রয়েছে বা ঠিক কিভাবে ছবিটাকে ল্যান্ড করবে বা লোকের কাছে নিয়ে আসবে, সেটা একটু অন্য ধারার ছবি, অন্য ধারা ছাড়াও, মানে অন্য সে তো বটে, ছবি তো আগে দেখেই নিতাম বা কিছু করার আগে। মানে অন্য ধারা বলতে আমি এখানে কিন্তু আর্ট কমার্শিয়াল বলছি না, আর্ট কমার্শিয়াল এই বিভেদটার মধ্যে তো আমি যেতেই চাই না, কারণ এই যে আর্টটা কোনটা কমার্শিয়াল এটা আমরা জানি না, আমাদের জানানোর নয়। আমি এটুকুনি জানি যে ছবি মানে যদি ভালো লাগে তাহলে সেই ছবি চলে, আর যদি সেটা রিজেক্ট হয়ে যায় তার মানে ভালো লাগেনি, দর্শকের মনে পৌঁছতে পারিনি। এটাই হচ্ছে গিয়ে সোজা কথা। আমি সোজা কথাটা সোজাভাবেই বলতে পারি, বলতে ভালোবাসি। তারপরে কেন করিনি তুমি যদি বলো, প্রথমত এই ওটিটি চলে আসার পর পুরো ব্যাপারটা একটা প্যারাডাইম শিফট হয়ে গেল। হ্যাঁ, আর আমি এই হলে মানে সিনেমা দেখতে যাব, নিজেও যাই, এখনো যাই, মানুষ আসবে, এটাই এই ওল্ড স্কুলে বিশ্বাসী, কিন্তু সেটা এখন নেই। এখন সবাই বলে ও কবে ওটিটিতে আসবে, আমি দেখে নেব। তো নিশ্চয়ই ওটিটিতে দেখা একটা অন্য মানে স্বাদ রয়েছে, বা তোমার কাছে অপশন রয়েছে বড় স্ক্রিনে, সেটা এখন মানুষকে টেনে নিয়ে আসার যাওয়াটাই তো ভীষণ চাপ না, এটাতে তো খুব, কারণ অ্যাটেনশন স্প্যানটা কমে গেছে। এখন তো এই 3 মিনিটের রিল, আর রিলে তো একদম মানে সে জর্জরিত হয়ে গেছি।
এইটুকুনো আমি জানি যে এই যুগও একদিন শেষ হবে, এই এই রিল আর এগুলো ইত্যাদি। তো মাইন্ডলেস। বম্বেতে সালিম সুলেমানের সঙ্গে এর মধ্যে বছর 4 হলো পরপর কাজ করছি। এই গানের ছবিরও মানে আমাদের এই ছবির গানও ওদের চ্যানেল এবং ওদের প্ল্যাটফর্মেই গেছে। তো সুন্দর হয়েছে। মাঝখানে কারিশমা কাপুরের একটা সিরিজ করেছি ব্রাউন বলে, যেটা জি স্টুডিওজের সঙ্গে আমারই দেওয়া এই প্রজেক্টে ছিল জি স্টুডিওসকে। এর লেখক থেকে আরম্ভ করে পুরো ক্রু সব আমার হ্যান্ড পিক করা। ওটা তৈরি হয়ে গেছে, এখন জি কবে রিলিজ করবে আমি জানি না, কারণ এটা জি স্টুডিওস, এটা জি5-এ যাবে না, মানে অটোমেটিক্যালি এরকম ব্যাপার নেই। তো ওটা ওরা চেষ্টা করছে করার। কারিশমার অসাধারণ কাজ, আমি কারিশমার ফ্যান নই, কাজ করতে করতে ফ্যান হয়ে গেলাম যে এরকম একটা প্রোডাকশন ফ্রেন্ডলি মহিলা। আচ্ছা, এটা তো কলকাতাতেও শুটিং হয়েছিল। এটা কলকাতাতেই শুটিং। এটা অভিক বড়ুয়ার বই, এটা হচ্ছে সিটি অফ ডেথ বলে, সেখান থেকে অবলম্বন করে অ্যাডাপ্ট করে এই ময়ূক ঘোষ যে আমার ছবিতে দেখবে, যে ময়ূকের সঙ্গে আমার ওর রাইটিং টিমই আমার সঙ্গে কাজ করে এখন, যাই আমরা করি। আমরা প্রচুর তো লিখে রেডি করে রেখেছি। এবার কোনোটা কোন সময় কোনটা হবে আমরা কম্প্রোমাইজ করব না বলে কিছু ইয়েতে আমরা অপেক্ষা করে থাকছি। অপেক্ষার ধৈর্য আমার প্রচুর বেড়ে গেছে এই ট্রেডে। তো ঠিক রকমভাবে ঠিক প্ল্যাটফর্ম, ঠিক ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল সংস্থা বা ঠিক ইনভেস্টমেন্ট হলে তবেই করব, এটা ছাড়া করব না। তো ময়ূক ব্রাউন লিখেছে এবং কারিশমার ওই কামব্যাক ওটিটি এরকমই ওটাকে আমরা ভেবে রেখেছিলাম এবং সেভাবেই বানানো হয়েছে। কলকাতা প্রচুর চরিত্র কাজ করেছে এটাতে, এবং সেটাতে আবির চ্যাটার্জিও একটা ক্যামিও করিয়েছি আমরা। 8টা এপিসোড। আমরা খুব আগ্রহী যে কবে সোনি রাজদান রয়েছেন, হেলেন রয়েছেন, এটাতে সবাই কলকাতায় শুট করে গেছে। উই ওয়ার শুটিং ইন কলকাতা ফর অ্যাবাউট 60 days। তখন প্রচুর খবর হয়েছিল, প্রচুর খবর। প্রথমে খবরে দেখে গেল ওরা যে বেরিয়ে যাচ্ছে। আমরা ট্যাংরা দিয়ে শুরু করেছিলাম, তারপর সেই ভাওয়ালি ফার্ম হাউসকে একটা লিক করে দিয়েছিল, সেই নিয়ে মিটিং সাংঘাতিক একটা চলেছে। অভিনয় ডেও ওটার ডিরেক্টর। তো ওটার মানে ওটা করতে আমাদের ধরো ফ্রম দ্য টাইম আমি জমা দিয়েছিলাম কনসেপ্টটা, এবং বাইবেল হয় এগুলো সিরিজের, টিল দ্য টাইম বি শর্টস। 2023-এ লাস্ট ওটার শুটিং প্যাচ এবং যা বাকি ছিল সেটা শেষ হয়েছে। তো কাজ হয়নি তা না, কাজ হয়েছে। প্রযোজনা না হোক, প্রচুর কাজ হয়ে আছে, প্রচুর কাজ পরপর ব্যাক টু ব্যাক হচ্ছে। আচ্ছা সত্যজিৎদা, আমার এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে এতদিন কথা হচ্ছিল যে 2024-এ প্রচুর কম সিনেমা রিলিজ করেছে এবং বাংলা সিনেমা দেখতে লোকে কম যাচ্ছে, এবং তারপর বহুরূপী খাদানের মতন কিছু ব্লকবাস্টার হয়েছে। কিন্তু 2025-এ এই 3 মাসে মার্চ অবধি যত সিনেমা রিলিজ করেছে 28টার মধ্যে 25টাই নাকি ফ্লপ বলে আমি পড়লাম। এবার দেখো এটা, হ্যাঁ বলো তোমার প্রশ্নটা বলো। হ্যাঁ, এবার এটাই বলছি, মানে প্রথমে সিনেমা কম হওয়ার অভিযোগ ছিল, এখন যখন সিনেমা হচ্ছে তখনও সেটা ক্লিক করছে। এখানে সমস্যাটা কোথায় তৈরি হচ্ছে অ্যাজ অ্যান ইনসাইডার, যেহেতু তুমি অনেক সিনেমার অনেক পার্টের সঙ্গে যুক্ত, তোমার কি মনে হয়? দেখো, প্রথমত যেটা আমি এই যে যারা নতুনও আসেন, হ্যাঁ আমার কাছে তো এই ধরো যেই মুহূর্তে আমি একটা ছবি করেছি, এবং কারণ এটা নিয়ে তো আগে কোনো আমরা প্রচার করিনি, এই রিলিজের ঠিক আগেই শুরু করলাম, তো কেউই জানতো না যে ছবি হয়েছে। তো ভালো কথা, জানতো না, কারণ এরা তো টেকনো ইন্ডিয়ার ছাত্রছাত্রীরা, ওরা অন সেট অ্যাজ ক্রু কাজ করেছে। রিটার্ন অন ইনভেস্টমেন্ট বলে তো একটা বস্তু হয়, তো রিটার্ন অন ইনভেস্টমেন্ট যদি ঠিক না থাকে তাহলে একমাত্র এসভিএফ লড়ে যাচ্ছে, আমাদের সুরিন্দর ফিল্মসের রানে লড়ে যাচ্ছেন, কিন্তু তার প্রচুর শ্যুট করা ছবি রয়েছে যেগুলো মুক্তির জন্য কবে হবে কবে না হবে ইত্যাদি চলছে। এবার এই রিটার্ন অফ ইনভেস্টমেন্ট ব্যাপারটা যদি না হয়, তাহলে আমাদের তো নতুন যে প্রযোজকরা ছিল এককালে পর আমি অনেক নতুন লোককে নিয়ে এসেছি, তাদের দিয়ে ইনভেস্ট করিয়েছি। তাদের যদি তুমি যে টাকাটা লগ্নি করলো সেটাকে ফেরত না দিতে পারো, যেটার তো আজকের দিনে কোনো হিসেব নেই, তো তাহলে নতুন লোক আসবে কোথা থেকে? আর নতুন লোক যদি না আসে তাহলে তোমার নতুন ছবি হবে কোথা থেকে? তো দিস ইজ দ্য রিজন। কারণ আমরা একটা কাজ আজকে যেটা ধরো আমরা এককালে, উল্টো দিকও আছে, অনেকে বলেন যে আমরা সেই বাজেটটাই পাই না। হ্যাঁ, বাজেটটা পাই না, কারণ বাজেটটা পাবে কি করে? তুমি ধরো তুমি ব্যবসায়ী বা তুমি চাকরি করছো, তো তোমার একটা সঞ্চয় আছে, তোমার একটা খরচা আছে, আর একটা তোমার সেভিংস আছে।
তো সেই সঞ্চয় সেভিংসটা দিয়ে তুমি আগামী দিনে যখন চাকরি করবে না, রিটায়ার করবে, সেটার জন্য তুমি একটা তৈরি করছো। এটা সবাই যে ব্যবসা করে সেও, এবার তোমার নানান ধরনের তোমার নিজের ছেলে মেয়ে ইত্যাদি তাদের জন্য রাখা এরকম চলতে পারে। এবার তুমি আমাকে একটা কথা বলো যে সেই সঞ্চিত টাকার থেকে তুমি বার করে একটা কি জেনে সেটাকে দিয়ে দেবে কাউকে, চ্যারিটি? এটা তো একটা মনে হচ্ছে চক্র হয়ে গেছে, মানে হয়ে গেছে কোনো ওয়ে আউট দেখা যাচ্ছে না। ওয়ে আউট মানে চেষ্টা করে যেতে হবে, যে যেরকম ভাবে পারবে চেষ্টা করে যেতে হবে। আর যেটা তুমি বাজেটের কথা বললে, আমার সঙ্গে সুমন দা, মানে লাল সুমন, সুমন লাল আমরা যাকে বলি, তো পুতুল নাচের ইতিকথা কবে রিলিজ ইত্যাদি নিয়ে কথা হচ্ছিল। তো তখন বললো, এই তুই বানিয়ে ফেললি এরকম ধরনের। আমি বললাম যে আমি তো জিরো বাজেট বলছি এখন তো এরকম ভাবেই বানাতে হবে। তাহলে আমাদের এই জায়গায় এরকম ভাবে মানে ভাবনা চিন্তা করতে হবে যে আমরা কিভাবে এই খুব কনস্ট্রেন্টের মধ্যে করতে পারি, যেটা আমি বরাবরই করে এসেছি। আরেকটা বিষয় খুব উঠছে, সেটা হচ্ছে যে এই যে আমাদের সিনেমার তৈরির ক্ষেত্রে অনেক ছোট পরিচালক এটা বলছেন যে সিনেমা তৈরি করতে এখন যে ঝামেলা বা ঝুঁকি হয়, এই জন্য অনেকে এগোতে আসছে না। মানে ফেডারেশনের সঙ্গে যে ঝামেলাটা উঠেছে আর কি, এবং তুমি সোশ্যাল মিডিয়াতে নেই, কিন্তু সোশ্যাল মিডিয়াতে এটা খুব টক অফ, মানে কথা হচ্ছে এটা নিয়ে যে তোমার এই যে ধরো বলিউডে কাজ করছেন আমাদের এখানকার এত তারকারা, মানে জিৎ, প্রসেনজিৎ থেকে শুরু করে পরমব্রত, সবাই এত কাজ করছেন, তারা ওখানে ফাটিয়ে কাজ করছেন এবং প্রচন্ড প্রশংসা পাচ্ছে। সেই সিরিজ লোকে দেখছে, সেই সিনেমা লোকে দেখছে, তারা তো আমাদেরই সম্পদ। কিন্তু তাদের নিয়ে এখানে সেরকম কিছু হচ্ছে না, যেটাই আর কি এই ব্যবসাটা। দেখো, আমাকে তো ফেডারেশন নিয়ে, আমি এই ব্রাউন যখন শুট করলাম, আমার 700 লোক প্রত্যেক দিন, 700 মেম্বার ইউনিট ছিল, কারণ ফেডারেশনের 350, ওদের ওখান থেকে 300 350। আমার কিন্তু ফেডারেশনের সঙ্গে কোনোদিন সমস্যা হয়নি কখনো ব্যক্তিগতভাবে, কারণ ওদের যা রুল সেটা রুল। আমি সেই রুলটা কেন বা কে বানিয়েছে সেটা ভালো না খারাপের মধ্যে আমি ঢুকতে চাই না। আমি খুব ভালো করে এইটুকুন জানি যে ওদের কমার্শিয়াল টিম এসেছিলেন, এইটা পুরো যখন আমরা চার্টে ফেলে দিলাম যে কি কি জিনিস এগুলো তো লেট ডাউন আছে। এবার সেটা সে আইনি মতে হয়েছে না হয়েছে সের মধ্যেও আমি জানি না, আমার জানার কথাও না। আমার তো কাজটা করতে হবে। আমি ওটা আনলাম, আমি এনে সেই জিনিসটা ওদের সামনে ফেললাম। ওরা দেখে টেকে বললো যে এটুকুগুলো কিছু কিছু জিনিস ওদের জায়গা মনে ছিল যে এটা তো আমাদের বম্বের থেকেও বেশি। হ্যাঁ, এলাম ভাই কিন্তু শ্যুট তো এখানে করতে হবে। তো আমরা সেইভাবেই সাজিয়ে নিই, সেরকম ধরনেরই বাজেটে অ্যালোকেট করে আমরা কাজ করেছি। আমার কোনো অসুবিধা তো হয়নি। এটাই অনেকে বলছে যাদের অনেক বাজেট নেই তাদের ওই যে রুলস গুলো, যে সেটাই সমস্যা হয়। যতটুকু আমার কাছে ইনফরমেশন এসছে যে তোমার কম বাজেটের ছবির জন্য ওনারা চিন্তা ভাবনা করছেন। এবার সেটা এখন অনগ্রাউন্ড ইমপ্লিমেন্ট করেছেন কিনা আমি জানি না। শুনেছিলাম যে ক্যাটেগরাইজ করে দিচ্ছেন যে 30 লাখের টাকার ছবি হলে এরকম হবে, নাম্বার অফ টেকনিশিয়ানস, তারপর 50-এর ব্র্যাকেটের ওপর হলে 1 কোটির ব্র্যাকেট হলে, সেটা হওয়া উচিত আমার মনে হয়। তাহলে তুমি কারণ নতুন প্রযোজক তোমার লাগবে ইন্ডাস্ট্রিতে, আমাদের লাগবে, যে এইটা নেই, জাস্ট নেই। তুমি এখন হাতে গুনে পাবে, যারা রয়েছিলেন তারা রয়েছেন, নতুনদেরও সুযোগ দেওয়ার জন্য নতুন প্রযোজক আসতে হবে। তারা কিন্তু যদি আসেন, আমি এটুকুন জানি যে এই পিভিআর, আইনক্স এবং ডিস্ট্রিবিউশন চেনের থেকে যথেষ্ট তারা সাপোর্ট পাবেন, অসুবিধা কিছু নেই। আমাদের ইন্ট্রোস্পেক্ট তো করতে হবে কন্টিনিউয়াসলি। এই যে নেটফ্লিক্সের এই অ্যাডোলেসেন্স এসে কোনো ব্যাকরণ না মেনে একদম ছক্কা মেরে দিয়ে বেরিয়ে চলে গেল সবাইকে নাড়িয়ে দিয়ে, এটাই। আর ফিল্ম মেকিংয়ে কোনো ব্যাকরণ হয় না। আমি বলছি না যে সেটা মানে তার মানে তুমি ফিল্ম স্কুল, আমি নিজেও ফিল্ম স্কুলে গিয়ে 6 মাস নিউ ইয়র্কে লি স্ট্রাসবার্গে মানে নিজের থেকে কাজ করে এসেছি, একজনকে শ্যাডো করে ডিরেক্টর। তো আমি বলছি না, কারণ ওই স্ট্রাকচারটা কীভাবে হয় সেটা জানার জন্য। সেখানকার মানে টপ অ্যালিউমনি অফ দ্যাট ইনস্টিটিউট ইজ আল পাচিনো, ওনার ওপর তো কেউ হয় না। তো মেথড অ্যাক্টিং শেখানো হয়, ওই লি স্ট্রাসবার্গের বই আছে থিয়েটারের। আর ওটিটিতে তো প্রথমেই নাকি ওই পড়ছিলাম আবার ওখানে, যে তুমি যদি কোনো পিচ করো ওটিটি স্টুডিও হেডসদের, বলে প্রথমেই একটা গুলি, রক্ত ইত্যাদি দিয়ে ওপেন করতে হবে, তোমার পিচ বাইবেলেই তাই নাকি লিখতে হবে। তো আমাদের তো এগুলো হবেই না, কখনো এই বিষয়টা আসবেই না। থ্যাংক ইউ সো মাচ, আমরা অনেক বিষয়ে কথা বললাম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।